গুন্ডাদের হাত থেকে ঝাঁপিকে বাঁচাতে গিয়ে দীপের হাত কেটে গেলে সেই রক্ত দিয়েই ঝাঁপিকে রং মাখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রেশব আর ঝাঁপির কথা বলতে দেখে দীপ যখন রেগে যায় তখনই দীপের ঠাম্মি বলে, ময়ূরী দেখতে পাচ্ছিস যে ঝাঁপি যখন ওই রেশবের সঙ্গে কথা বলছে তখন দীপ কিভাবে ছুটে যাচ্ছে, এটাই তো দেখতে চেয়েছিলাম। দীপ যতই বলুক যে ঝাঁপিকে সে ভালোবাসে না, কিন্তু দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। মনে হচ্ছে যে ঝাঁপিকে ঋষভের সঙ্গে দেখে দাদুভাই সত্যি খুব খুব রেগে যাচ্ছে। এরপরে তখনই দেখা যায় দামোদর এসে দীপের মাকে বলে যে আমি এখন একটু বাইরে যাচ্ছি মা, এদিকটা দেখে রেখো, আমি একটু আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, কাজটা সেরেই আমি চলে আসব। তখনই দেখা যায় দীপের ঠামি বলে ওঠে, আচ্ছা বড় খোকা, তোমার কাজ তো সবসময় পড়েই থাকে, আচ্ছা ঠিক আছে যাও। এরপরে দেখা যায় যে দামোদর চলে যায়। এরপরেই দীপ যখন ঝাঁপি আর রেশব কাছাকাছি আসে তখনই দীপ খুব রেগে যায় আর এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে দামোদর যখন রণনীতের মায়ের সঙ্গে দেখা করতে আসে আর বলে যে অনেক দিন তোর সঙ্গে দেখা হয়নি বোন, তখনই দেখা যায় রণিতের মা বলে যে দাদা আপনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে। এরপরে দেখা যায় দামোদরের পায়ে রং মাখিয়ে আশীর্বাদ নেয়। তখনই দীপের মা বলে, দাদা আপনার এতদিন পরে আমার কথা মনে পড়লো? তখনই দেখা যায় দামোদর বলে, তুই তো জানিস যে আমি অসুস্থ ছিলাম। তখনই দেখা যায় রণিতের মা বলে, দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি তোমাকে? তুমি আমাকে মিথ্যা কথা বলবে না দাদা। তোমাকে তোমাকে মারতে গিয়েছিল বলে রূপনারায়ণ সরকার তোমার নিজের ভাই তোমাকে মারতে গিয়েছিল, এটা কিন্তু আমার বিশ্বাস হয় দাদা। তখনই দেখা যায় যে দামোদর বলে, দেখ আমি তো কখনোই তোর কাছে মিথ্যে কথা বলিনি বোন, আমি সব সময় তোর সঙ্গে সত্য কথা বলি, আমার সব কথা আমি তোর সঙ্গেই শেয়ার করি, তাই আজ আর তোকে মিথ্যা কথা বলবো না, সব সত্যটাই বলবো। তখনই দেখা যায় যে রনিতের মা বলে, দাদা আমি এতদিন একটা কথা লুকিয়ে রেখেছি, এমনকি আমার রনিতের কাছ থেকেও লুকিয়ে রেখেছি যে আমার রনিত আসলে ওই রূপনারায়ণ সরকারের সন্তান। এটা কিন্তু আমি কখনোই আমার রনিতকেও বুঝতে দিইনি, এমনকি কাউকেই বুঝতে দিইনি। তখনই রনিত সেখানে আসতে গেলেই রনিত সেটা সব পুরোটাই শোনে। তখনই রনিত বলে যে আমি সরকার বাড়ির ছেলে, আমি রূপনারায়ণ সরকারের ছেলে, কই মা তো আমাকে এতদিন কিছু বলেনি, মা আমার কাছে কেন এইসব কিছু গোপন করলো? মাকে উত্তর দিতেই হবে। এরপরই দেখা যায় যে তখনই দামোদর বলে, তুই যেটা ধরেছিস সেটাই, কারণ আমি পারতাম সবার কাছে সত্যটা বলে দিতে, তাতে কি হতো, পরিবারের সম্মান নষ্ট হতো। দেখ আমি তোর এই সব কিছু লুকিয়ে রাখার জন্য এত বছর আমি কাউকে কিছু বলিনি, আর আজকে রূপ আমাকে মারতে চাইছে আসলে ভয়ে, যদি সবাই সবটা জেনে যায় সেই ভয়ে আমি যদি সব কিছু বলে দিই, কারণ একমাত্র আমিই তো সব কিছু জানি। আমি পরিবারের ভালোর জন্য এতদিন চুপ করে রয়েছি, তো তোদেরকে ভরণ পোষণের দায়িত্বও নিয়েছিলাম, কিন্তু কি করব বোন, এখন আর পারছি না। আমার নিজের ভাই আমাকে মারার চেষ্টা করছে, ও নিজের নিজের কুকীর্তি ঢাকার জন্য ও এরকমটা করেছে। তখনই দেখা যায় যে রনিতের মা বলে, মানুষটি এত নিচে নেমে গেছে, আসলে আমার সঙ্গে অন্যায় করেছে করেছে এবার তোমার সঙ্গে অন্যায় করতে চলেছে দাদা। এবার সত্যি রূপনারায়ণ সরকারকে শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে, আর ওকে ছাড় দেওয়া যাবে না দাদা। তখনই দামোদর বলে, বোন আমার ছোট তো ভাই, এজন্য তো আমি কিছু বলতে পারি না, কিন্তু ঝাঁপি ঝাঁপি সবকিছু বুঝতে পেরে যায়। তখনই দেখা যায় যে রনিতের মা বলে, দাদা আমি জানি ঝাঁপি কোনো কারণ ছাড়া কারোর উপরে অভিযোগ করতে পারে না, ও যথেষ্ট পরিমাণ যখন কারণ পায় তখনই তার উপরে অভিযোগ আনে। আমি যখন ঝাঁপি এই কথাটি বলেছে আমি বিশ্বাস করে নিয়েছি, কারণ ওই মানুষটার দ্বারা এরকম কাজ করা সম্ভব? আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, আমার সন্তানকেও কখনো মেনে নেয়নি। তখনই দেখা যায় যে রনিত এগুলো শুনে বলে, আমি ছাড়বো না, আমি যেহেতু ওই সরকার বাড়ির সন্তান, আমি এই সব কিছু তো মুখ বুঝে সহ্য করতে পারবো না, আমাকে ওই বাড়িতে যেতে হবে। যেভাবে ও বাড়ির আরো মেয়েরা বড় হচ্ছে সেভাবে আমাকেও ও বাড়িতে বড় হতে হবে। আমি আমি ও বাড়ির ছেলে, আমি কেন এখানে থাকবো? আমি থাকবো না, আমি আজকে আজকে দোলের দিন ও বাড়িতে যাবো, আমি সবার সঙ্গে অনেক আনন্দ করব, আমি কেন একা একা থাকবো? আমি তো কোনো অনার্থ নই, আমার বাবা আছে, তাহলে আমি কেন অনার্থের মতো থাকবো? আমি এরকম থাকবো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ ঝাঁপিকে দেখে রেগে যায়, আর তখনই দেখা যায় রেশো বসে বলে, দীপদা আমরা একসঙ্গে আসো না, নাচ করি, অনেকদিন তো হলো। তখনই দেখা যায় যে দীপ বলে, না না রেশব, আমি নাচটা আমার পছন্দ নয়, আমি এসব করবো না, তোদের করতে হয় তোরা কর। এরপরে দেখা যায় রেশব বলে
যে দীপদা তুমি বুঝতে পারছো না, এত বছর পরে আমি এখানে এসে আবারও দোলের অনুষ্ঠান পালন করছি। তুমিও তো শুনেছি যে এখানে ছিলে না, বিদেশেই ছিলেন, তাহলে তোমাকে এখানে আমাদের সঙ্গে নাচ করতে ভয় কিসে? আসলে তুমি ভয় পাচ্ছ যে আমার সঙ্গে পেরে উঠবে না, কারণ আমরা যখন একসঙ্গে পড়াশোনা করেছি তখন তো তুমি ভয় পেতে, কারণ তোমার পরে একমাত্র আমিই ছিলাম এখানে সব থেকে টপার। তখনই দেখা যায় যে দীপ মনে মনে বলে যে হ্যাঁ। এরপর অন্যদিকে দেখা যায় ইনকা গিয়ে দীপের মাকে বলে যে আন্টি এই ছেলেটা কে, এর বাড়ি কোথায়? তখনই দেখা যায় যে দীপের মা বলে যে এটা চিনতে পারছো না, এটার নাম রেশব। আসলে ও ঝাঁপির সঙ্গে পড়াশোনা করতো, ওরা একই ক্লাসে পড়তো, কিন্তু আমার দীপের পরে এই ঋষভই ছিল একমাত্র ভালো ছেলে, যে দীপের পরে এও এক রত্ন। তখনই দেখা যায় ইনকে বলে হ্যাঁ অনেক ভালো, কিন্তু ঝাঁপিয়ে যখন এই ছেলেটার সঙ্গে কথা বলে একটা জিনিস খেয়াল করে দেখেছো আন্টি, তখন কিন্তু দীপ খুব রেগে যায়। তার মানে বোঝা যাচ্ছে ঝাঁপি আর এই ছেলেটা যদি কাছাকাছি আসে তাহলে তাহলে দীপ ঝাঁপিকে ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে আসবে, তাহলে এই ছেলেটাকে আমার তুরুপের দাস বানাতে হবে। তখনই দেখা যায় দীপের মা বলে আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই করো। এরপরে অন্যদিকে দেখা যায় যে চুন্নি এসে ঝাঁপিকে বলে এবার তাহলে আমরা নাচবো, চল আমরা একসঙ্গে নাচবো। তখনই ঝাঁপি বলে না না চুন্নি আমি নাচবো না, বিশ্বাস করে আমার নাচতে ভালো লাগছে না। তখনই চুন্নি বলে না ঝাঁপি তোকে নাচতেই হবে, তুই তুই দাদা ভাই আর এসব আজকে নাচবি, আজকে তোরাই নাচবি। তখনই এগুলো দেখি ইনকা রেগে যার বলে আমি যতবার যে এই ঝাঁপি আর দীপকে আলাদা করতে চাই ততবার এই ঝাঁপি আর দীপকে দীপের পরিবারের সবাই এক করে দেয়। আমি এইসব কিছু মেনে নিতে পারছি না, ওদের একসঙ্গে নাচতে হবে কেন, কেন নাচতে হবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই ঝাঁপি আর দীপকে এক করার জন্য ওর পরিবার এতটা মরুয়া হয়ে উঠেছে কেন, এসব আর ভালো লাগছে না। এরপরেই দেখা যায় যে দীপের মা দীপের এই হাসি খুশি দেখে খুব খুশি হয়ে যায়। এরপরে তো দীপ ঝাঁপি আর আর রেশব নাচ করতে থাকে। তখনই দেখা যায় যখনই রেশবের কাছে ঝাঁপি যায় আর তখনই দীপ রেগে যায়। এরপরেই দেখা যায় যে ইচ্ছা করে যাবে আরও রেশবের সঙ্গে মিলামেশা করতে থাকে যাতে করে দীপ আরোটা চটে যায়। এরপরেই দেখা যায় যে ওদের এক পর্যায়ে নাচটা শেষ হওয়ার দিকে। তখনই রেশব বলে আজকে অনেক মজা করলাম দীপদা, অনেক দিন পরে এরকম হাসি খুশি সবার সঙ্গে দোলের আনন্দ করলাম, আজকে খুব ভালো লাগছে। তখনই ইনকা দীপের কাছে এসে রং মাখিয়ে দেয়। তখনই দেখা যায় যে ঝাঁপি এটা দেখি খুবই রেগে যায়। এদিকে দীপও অবাক হয়ে যায়, কিন্তু দীপের কিছু করার থাকে না। দীপ শুধু একই কথা মনে করতে থাকে যে ঝাঁপি আমাকে মিথ্যে কথা বলেছিল, তাই ঝাঁপিকে আমি বিশ্বাস করতে পারছি না। এরপরে দেখা যায় যে ইনকা বলে যে শুভ হোক তোমার জীবন। এরপরেই দেখা যায় যে দীপও ইনকাকে রং মাখিয়ে দেয়। এটা দেখে দীপের মাও খুব খুশি হয়ে যায়, কিন্তু ঝাঁপি খুবই রেগে সে কষ্ট পেতে থাকে আর বলে আমি দীপের কাছ থেকে আর রং মাখবো না, আমার রং মাখানোর অধিকার সে হারিয়েছে। এরপরে দেখা যায় দীপের ঠাম্মি ময়ূরক্ষী সবাই রেগে যায় আর বলে এটা কি করছে দীপ, ইনকাকে কেন রং মাখালো? এখানে ঝাঁপি আছে, ঝাঁপি ওর জন্য এখনো অবধি রং মাখেনি, সে দাঁড়িয়ে আছে। তারপরেও ঝাঁপিকে না রং মাখিয়ে সে ইনকাকে রং মাখিয়েছে। তখনই দীপের মা বলে যে দুজনের উপরে নজর না পড়ুক, কত সুন্দর লাগছে দুজনকে, এই রকমই তো চেয়েছিলাম আমি, হাসি খুশিভাবে আমার বাবান আর ইনকা থাকুক, কিন্তু ওই মেয়েটার জন্য আমার বাবানের জীবনটা পুরো নষ্ট হতে চলেছে। তখনই ঝাঁপি এটা দেখে চোখে জল চলে আসে। তখনই দেখা যায় যে ঝাঁপিও ওখানে এগিয়ে আসে আর চুনি ঝাঁপিকে নিয়ে আসে আর বলে যে এই দাদা ভাই এটা কি করলি, তুই এটা কি করলি, তুই ঝাঁপিকে রেখে ইনকা দিকে রং মাখিয়ে দিলি, কেমন রে দাদা ভাই তুই? তোর জন্য ঝাঁপি এখনো রং মাখিনি, সে দাঁড়িয়ে আছে, আর তুই ওকে না পরিয়ে ইনকার দিকে কেন পড়ালি? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে চুনি আমি কি তোকে একবারের জন্য বলেছি যে আমি দীপের কাছ থেকে রং মাখবো? তাহলে তুই কেন বলতে এসেছিস? এসব কথা বলিস না, আমি ওর কাছ থেকে রং মাখবো না, কারণ ও আমাকে রং মাখার অধিকার হারিয়ে ফেলেছে। যেদিন আমাকে এ বাড়ি থেকে আমি চলে গেছি আর ওই ইনকাকে এ বাড়িতে তুলেছে, সেদিন থেকে ও আমার জীবন থেকে অনেকটা দূরে চলে গেছে, তাই এসব কথা বলতে হবে না। তখনই দীপ বলে দেখ চুনি, যে আমার সঙ্গে মিথ্যে কথা বলেছে, আমার সঙ্গে মিথ্যের আশ্রয় নিয়েছে, তাকে আমি রং মাখাবো না, সেটা মনে করে রাখিস। এরপরেই দেখা যায় যে সেখানে রেশব আসে আর বলে ঝাঁপি কি হয়েছে আমাকে বল, আমি তোকে হেল্প করতে পারি। তখনই ঝাঁপি রেশবের হাত থেকে রং নিয়ে মুখে মেখে নেয় আর বলে যে আমি একটা কথা বলছি চূর্ণি, এই পরিবারের সবার সামনে বলছি, হয়তো তোদের কষ্ট লাগবে কিন্তু কিছু করার নেই রে, আজকে কথাটা বলতে হবে। যেদিন যে আমি দীপকে ছেড়ে দিয়েছি
গিয়েছি। আমি আমি জানি আমি দীপের জীবনে আর কোনো জায়গা পাবো না। আর আমিও আমার জীবনে দীপের কোনো জায়গা দেব না। আমাদের সম্পর্কটা অনেকটা দূরে চলে গেছে। যেদিন থেকে ওই ইনকাক এই বাড়িতে উঠেছে সেদিন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হতে চলেছে। তাই বলছি চুনি, আমাকে এমন কিছু বলিস না যেটা আমি রাখতে পারবো না। আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। এরপরে এগুলো দেখে ঋষভ মনে মনে বলে যে ওদের তো সবে বিয়ে হয়েছে, কিছুদিন আগেই তো বিয়েটা হয়েছে, কিন্তু ওদের মধ্যে এত দূরত্বটা কিসের জন্য? আর ওই ইনকাম মেয়েটাকেও কেমন যেন লাগছে। আমাকে জানতে হবে ওই মেয়েটার উদ্দেশ্যটা কি আসলে, কারণ আমিও ওই মেয়েটার হাব ভাব আমার একদম ভালো লাগছে না। ঝাঁপির সঙ্গে দীপের এই দূরত্বটা আমাকে জানতে হবে কিসের জন্য হয়েছে। এরপরেই দেখা যায় যে বিতান আর তার ভাই মিলে সে সে শরবত বানাতে থাকে। তখনই বিতান বলে, দাদা আমার কিন্তু এবার সত্য ভয় করছে। তখনই সেখানে রেশব চলে আসে আর বলে, তোরা এখানে কি করছিস বিতান? তখনই বিতান বলে, আসলে কি হয়েছে রেশব দা, আমরা একটা স্পেশাল শরবত বানাচ্ছি। তখনই দেখা যায় যে ঋষভ বলে ওঠে, তাহলে আমি বানিয়ে দিই না, এবারে শরবতটা আমি বানিয়ে দিই স্পেশাল করে, তোদেরও ভালো লাগবে। তখনই দেখা যায় যে বিতান আর বিতানের ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে সাহায্য করবে, আচ্ছা করো, তুমি বানাও আমরা খাবো। তখনই রেশব বলে, হ্যাঁ তোদেরকে আমি বানিয়ে খাওয়াচ্ছি। এরপর অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি চুনিকে বলে, চুনি আমি আমার একটা কথা রাখবি, তুই তুই আর কখনো আমাকে এমন কিছু বলবি না যাতে আমি রাখতে পারবো না। আমি ওই দ্বীপের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, বিশ্বাস কর। যে যবে থেকে ও আমাকে ভুল বুঝেছে তবে থেকে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আর এমন কিছু বলিস না যেটা আমি রাখতে পারবো না। আমি তোদেরকে কতবার বলবো বল, আমি ওর ওর হাত থেকে সে রং মাখতেও চাইনি, এজন্য আমি নিজেই মেখে নিয়েছি। দেখিস না দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, এসব আর ভালো লাগছে না দেখতে। এরপরেই দেখা যায় যে দীপের মা বলে যে আজকে থেকে ওদের সম্পর্কটা যেন এমনই থাকে। আমার বাবানার ইনকাম কত হাসি খুশি ভাবে আছে, এই সাতচুনি মেয়েটা যাচ্ছে না কেন? বাড়িঘর পুড়িয়ে এখন আবার আমার বাড়িতে এসেই তো জুটেছে, না হলে আর এই মেয়েটার মুখ দেখতে হতো না। এরপরেই দেখা যায় ঝাঁপি দীপ আর ইনকার কাছাকাছি আসতে দেখে চোখে জল এসে বলে, আমি এসব দেখে কষ্ট পাবো না, একদম কষ্ট পাবো না। নিজেকে নিজেকে অনেকটা শক্তি আনতে হবে। আমি কখনোই ওদেরকে এরকমটা করতে দেব না। এরপরেই দেখা যায় অন্যদিকে আবার রনিতও আসে, আর রনিত রূপনারায়ণ সরকারের দিকে তাকিয়ে চোখে জল ফেলতে থাকে আর বলতে থাকে, এবারই ছেলে তো আমিও তো এবারই সব অধিকার পেতে পারি, কিন্তু আমাকে কেন দূরে রাখা হয়েছে? আমি এই সব কিছু থেকে দূরে থাকবো কেন? আমি দূরে থাকবো না, আমাকে এ বাড়িতে ফিরতেই হবে। আমার বাবা ওই যে রূপনারায়ণ সরকার ওখানে বসে আছে, আমাকে স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু ওনার সঙ্গে আমাকে কথা বলতে হবে। ওনার সঙ্গে কথা বলে আমাকে সব কিছু জানতে হবে বিষয়টা। এরপরেই দেখা যায় তখনই রনিতের কাছে রেশব আসে। রেশব শরবত খেতে দিলে রনিতকে, রনিত সেটা খায় না। তখনই ঝাঁপি বলে, রনিত এখানে কেন এসেছে? ও কি মতলবে এখানে এসেছে? আমাকে জানতে হবে যে ও কিসের মতলবে এখানে এসেছে। এরপরে দেখা যায় দীপের ঠাম্মি দীপকে বলে যে, দাদু ভাই আমি এখানে তোকে বসিয়েছি কেন বলতো? আমি এই শরবতটা তোকে খাওয়াতে চাই, এটা খেয়ে নে না। তখনই দেখা যায় যে দীপ বলে, না না ঠাম্মি আমি এগুলো খাই না, এগুলো খাবো না, ভালো লাগছে না, এগুলো রেখে দাও। তখনই দেখা যায় ঠাম্মি বলে, কেন? খা না, একটু খা, দেখবি ভালো লাগবে। তখনই দীপ বলে, না বলছি তো আমি খাবো না, তুমি খাও না, আমি তো তোমাকে নিষেধ করছি না। তখনই দীপের ঠাম্মি বলে, আমি এখানে তোকে বসিয়েই জ্বালাবো দাদু ভাই, তুই এখনো বুঝতে পারছিস না তোকে এখানে বসিয়েছি কেন? এরপরে অন্যদিকে দেখা যায় যে সেখানে রেশব আসে আর বলে, ঠাম্মি শরবতটা কেমন হয়েছে? তখনই ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ রেশব দাদু ভাই অনেক ভালো হয়েছে। তখনই রেশব বলে, তোমাদের আর কিছু লাগলে আমাকে জানিও। এরপরে দেখা যায় যে ঝাঁপি যখন রনিতকে খুঁজতে আসে তখনই রনিত ওখানে লুকিয়ে পড়ে আর বলে, ঝাঁপির কাছে আমাকে ধরা পড়লে চলবে না, ঝাঁপির থেকে একটু দূরেই থাকতে হবে, না হলে ঝাঁপিরকে বিশ্বাস নেই, ঝাঁপি আবার কখন কি করে বসে তার ঠিক নেই, এই জন্য ঝাঁপির থেকে আলাদা থাকতে হবে। এরপরে দেখা যায় যে রনিত সময় মতো রূপনারায়ণ সরকারের কাছাকাছি চলে আসে আর বলে, আমাকে আশীর্বাদ করবেন, আজকের এই দিনে আপনার কাছে আশীর্বাদ নিতে আসলাম। তখন এই রূপ বলে, কেন আমার কাছে আশীর্বাদ নিতে এসেছো? আমি কে যে তোমাকে আশীর্বাদ করব? তখনই দেখা যায় যে রনিত বলে, আপনি কে সেটা আপনি খুব ভালো জানেন। তখনই দেখা যায় যে রূপনারায়ণ সরকার বলে ওঠে, আমি কিছু না, তুমি এখান থেকে চলে যাও। তখনই রনিত বলে যে, আমি এতটা পর হয়ে গেছি যে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে বলছেন, আমি কি আপনার কেউ নয়? তখনই রূপনারায়ণ সরকার খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে আবার ঝাঁপি চুন্নিকে নিয়ে রেগে ওখান থেকে বের হয়ে পড়ে, আর সেখানে কিছু গুন্ডা ঝাঁপি আর চুন্নিকে আক্রমণ করতে আসে। তখনই ঝাঁপি বলে,
ভালো হবে না, এখান থেকে চলে যাও, তোমাদেরকে বলছি এখান থেকে চলে যাও। তখনই তারা বলে আমরা যাব না, কি করবে, আমরা রং মাখাবো, আজকে তো হোলি, এই জন্য আমরা আজকে রং মাখাবো তোমাদের। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে এত বড় সাহস আমাদেরকে রং মাখাবে, এ বলে ঝাঁপি ওদেরকে চড় মারে। এরপরে দেখা যায় যে ছেলেগুলো আরও রেগে যায়, ঝাঁপিকে জোর করে রং মাখাতে এলে সেখানে দীপ চলে আসে আর বলে এত বড় সাহস, তুই মেয়েদের সঙ্গে অসভ্যতামি করছিস, আমি এটা করবো না। তখনই দেখা যায় যে দীপ ওদেরকে লড়াই করে ওখান থেকে সরিয়ে দেয়। এরপরে দীপের হাতটা কেটে যায়। তখনই ঝাঁপি পড়ে, দীপ আমি তোমাকে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি, তোমার তো হাত দিয়ে অনেকটা রক্ত বের হচ্ছে, তুমি এখানে দাঁড়াও। তখনই দেখা যায় দীপ বলে লাগবে না, তোমার হাতে কোনো